চলুন আজ ঘুরে আসা যাক ইতিহাসের এক ক্যাপসুলের থেকে। আমরা জানব উপমহাদেশের বুকে গড়ে ওঠা এক বিশাল সাম্রাজ্যের প্রায় ৩০০ বছরের গল্প। এমন এক সাম্রাজ্য যা আফগানিস্তান থেকে বাংলা আর কাশ্মীর থেকে দাক্ষিণাত্য পর্যন্ত ছড়িয়েছিল। সময়টা ১৫২৬ সাল, পানিপথের প্রথম যুদ্ধ। একদিকে মধ্য এশিয়া থেকে আসা উচ্চাকাঙ্ক্ষী শাসক বাবর, আর অন্যদিকে দিল্লির বিশাল সালতানাত। এই একটা দিনের ফলাফলের উপরেই নির্ভর করছিল ভারতের ভবিষ্যৎ। আর এভাবেই কিন্তু শুরু হয়েছিল মুঘল সাম্রাজ্যের নাটকীয় পথ চলা। তো এই গল্পের মূল চরিত্র হলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আচ্ছা, কে ছিলেন তিনি? তার বংশ পরিচয় কিন্তু বেশ চমকপ্রদ। একদিকে তিনি তৈমুর লং, আরেকদিকে চেঙ্গিস খান, মানে তাদেরই বংশধর। মধ্য এশিয়ায় নিজের পৈতৃক রাজ্য হারিয়ে তার চোখ পড়েছিল হিন্দুস্তানের অফুরন্ত সম্পদের দিকে। এখন প্রশ্ন হল, এত কম সৈন্য নিয়েও বাবর জিতলেন কিভাবে? এর পেছনে ছিল দুটো মাস্টার স্ট্রোক। এক, তার কাছে ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তি, কামান। আর দুই, তার বিশেষ যুদ্ধকৌশল, যার নাম তুলুগামা, মানে শত্রুকে পাশ থেকে ঘিরে ফেলা। কামানের বিকট শব্দে ইব্রাহিম লোদির হাতির দল ভয় পেয়ে উল্টো নিজেদের সৈন্যদেরই পিষে দেয়। এই যুদ্ধটা ভারতে গান পাউডার যুগের সূচনা করে আর মুঘল সাম্রাজ্যের শক্ত ভিত্তি গড়ে দেয়। বাবরের পর সিংহাসনে বসেন তার ছেলে হুমায়ুন, কিন্তু তার রাস্তাটা মোটেও সহজ ছিল না। শেরশাহ সুরির কাছে হেরে গিয়ে তাকে প্রায় ১৫ বছর পারস্যে নির্বাসনে কাটাতে হয়। এটা ছিল মুঘল ইতিহাসের একটা খুব সংকটময় সময়। আর এখানেই গল্পের একটা মজার মোড়। ভাবা যায় মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ভিত্তিটা আসলে তৈরি করে দিয়েছিলেন হুমায়ুনের সবচেয়ে বড় শত্রু শেরশাহ সুরি। তার বানানো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, রূপোর মুদ্রা চালু করা বা ডাক ব্যবস্থা, এই সব কিছুই কিন্তু মুঘলরা পরে প্রায় অ্যাপডে আপনির শু করে নিয়েছিল। নির্বাসন থেকে ফেরার পর হুমায়ুন বেশিদিন বাঁচেননি। এরপর মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন তার ছেলে আকবর, আর এই আকবরই হয়ে ওঠেন মুঘল সাম্রাজ্যের আসল প্রতিষ্ঠাতা। এরপর জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো শাসকরা আসেন, যারা এই সাম্রাজ্যের ভাগ্যকে গড়ে তুলেছিলেন। আকবর খুব ভালোভাবেই বুঝেছিলেন যে শুধু তলোয়ারের জোরে ভারতের মতো একটা বৈচিত্র্যময় দেশ শাসন করা যাবে না। তাই তিনি সুলহ-ই-কুল নামে একটা নীতি চালু করেন, যার মানে হল সবার জন্য শান্তি। তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে দেন, এমনকি রাজপুত রাজপরিবারের সাথে বিয়ের সম্পর্ক তৈরি করে তাদের প্রশাসনের বড় বড় পদে নিয়ে আসেন। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আর ঐশ্বর্যের সময় কোনটা ছিল? সেটা ছিল আকবরের ছেলে জাহাঙ্গীর আর নাতি শাহজাহানের আমল। এই সময়টাকেই শিল্প, সংস্কৃতি আর স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। সম্রাট জাহাঙ্গীর ছিলেন শিল্প আর প্রকৃতির দারুণ সমঝদার। তার সময়েই মিনিয়েচার পেইন্টিং একেবারে অন্য মাত্রায় পৌঁছে যায়। তবে সেই সময় ক্ষমতার আসল কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিলেন তার স্ত্রী নূরজাহান। এমনও বলা হতো, নামে রাজা জাহাঙ্গীর হলেও দেশটা চালাতেন নূরজাহানই। এই সংখ্যাটা একবার দেখুন, ২৫%। ভাবা যায় সেই সময়ে পুরো বিশ্বের মোট শিল্প উৎপাদনের ৪ ভাগের ১ ভাগ আসত মোঘল ভারত থেকে। ভারতীয় কাপড়, মশলা এসবের চাহিদা ছিল বিশ্বজুড়ে, আর এটাই সাম্রাজ্যকে অর্থনৈতিকভাবে অসম্ভব শক্তিশালী করে তুলেছিল। আর এই বিশাল অর্থনৈতিক সমৃদ্ধির সবচেয়ে বড় প্রমাণ কি? অবশ্যই তাজমহল, শাহজাহানের স্থাপত্যপ্রীতির এক অমর নিদর্শন। শুধু তাজমহলই নয়, দিল্লির লালকেল্লা বা জামা মসজিদও তারই তৈরি। তবে হ্যাঁ, এই বিশাল সব নির্মাণ কাজের পেছনে রাজকোষ থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছিল। শাহজাহান অসুস্থ হয়ে পড়ার পর তার ৪ ছেলের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই। এই ভাই ভাই সংগ্রামে যেতেন তার সবচেয়ে কঠোর আর ধর্মপ্রাণ ছেলে আওরঙ্গজেব। তিনি ভাই দারাশিকোহকে হত্যা করেন আর নিজের বাবাকে আগ্রার দুর্গে বন্দী করে সিংহাসনে বসেন। আওরঙ্গজেবের নীতি ছিল তার প্রপিতামহ আকবরের ঠিক উল্টো। তিনি আকবরের সেই সহনশীল সুলুহ-এ-কুল নীতি বাতিল করে দেন, আবার জিজিয়া কর চালু করেন আর কঠোর ইসলামী আইন প্রয়োগ করতে শুরু করেন। এর ফলে রাজপুত আর মারাঠাদের মতো মিত্রশক্তিগুলো বিদ্রোহী হয়ে ওঠে। আওরঙ্গজেবের শাসনের একটা অদ্ভুত বৈপরীত্য ছিল। তার সময়ে মুঘল সাম্রাজ্যের আয়তন সবচেয়ে বড় হয়, কিন্তু অন্যদিকে দাক্ষিণাত্যে মারাঠাদের বিরুদ্ধে প্রায় ২৫ বছরের এক লম্বা যুদ্ধ চালাতে গিয়ে সাম্রাজ্যের অর্থনৈতিক আর সামরিক শক্তি প্রায় শেষ হয়ে যায়। রাজকোষ খালি হয়ে যায় আর প্রশাসনও দুর্বল হতে শুরু করে। ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর সাথে সাথেই মুঘল সাম্রাজ্যের সেই সোনালী অধ্যায়েরও যেন শেষ হয়ে যায়। এরপর শুরু হয় পতনের এক দীর্ঘ করুণ গল্প।
দুর্বল শাসকরা আর বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা আঞ্চলিক শক্তিগুলো সাম্রাজ্যকে ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দেয়। এই পতনটা কিন্তু কয়েকটা ধাপে হয়েছিল। প্রথমে দুর্বল শাসকরা অভিজাতদের হাতের পুতুলে পরিণত হন। তারপর বাংলা, হায়দ্রাবাদের মতো প্রদেশগুলো নিজেদের স্বাধীন ঘোষণা করে। এরপর মরার ওপর খাড়ার ঘায়ের মতো পারস্যের নাদির শাহ দিল্লি আক্রমণ করে সব লুট করে নিয়ে যান, যা মুঘলদের সম্মান মাটিতে মিশিয়ে দেয়। আর এই তৈরি হওয়া শূন্যস্থানে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মুঘল সাম্রাজ্য তো আজ আর নেই, কিন্তু তার প্রভাব কি সত্যি মুছে গেছে? না, একেবারেই না। দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, সমাজ, রাজনীতি সবকিছুর সাথে মুঘলদের রেখে যাওয়া উত্তরাধিকার আজও গভীরভাবে জড়িয়ে আছে। মুঘল স্থাপত্যের কথা ভাবলে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? তাজমহল নাকি দিল্লির লালকেল্লা? তাদের তৈরি করা এই অসাধারণ স্থাপত্যগুলো আসলে পারস্য, তুর্কি আর ভারতীয় শৈলীর এক অপূর্ব মিশ্রণ। আর তাই তো আজও এগুলো সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। শুধু স্থাপত্যই নয়, ভাষা, খাবার, শিল্প, এমনকি প্রশাসনেও মুঘলদের অবদান বিশাল। ফার্সি আর স্থানীয় ভাষার মিশ্রণে জন্ম হয়েছিল উর্দু ভাষার। আমাদের সবার প্রিয় বিরিয়ানি বা কোরমার মতো খাবারগুলোও কিন্তু মুঘলদের হাত ধরেই জনপ্রিয় হয়েছে। এমনকি তাদের তৈরি অনেক প্রশাসনিক নিয়মকানুন ব্রিটিশরা এবং পরে স্বাধীন ভারত ও পাকিস্তানও গ্রহণ করেছিল। মোঘলদের এই গল্পটা শুধু অতীতের একটা কাহিনী নয়, এটা আমাদের শেখায় যে কিভাবে সহনশীলতা একটা সাম্রাজ্যকে শক্তিশালী করতে পারে, আর ঠিক তার উল্টোটা অর্থাৎ গোড়ামি কিভাবে তার পতনের কারণ হতে পারে। এই ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাজনৈতিক ক্ষমতা হয়তো অস্থায়ী, কিন্তু সাংস্কৃতিক উত্তরাধিকার যুগের পর যুগ টিকে থাকে। আর এই শিক্ষাটা আজও কিন্তু ততটাই প্রাসঙ্গিক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ইতিহাস বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।